হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা এসবিএমসিএম স্কলারশিপ ড্রপ আউট স্টুডেন্টদের বিষয়ে কথা বলবো। সো তোমরা যারা 2019 অ্যান্ড 2020 ড্রপ আউট স্টুডেন্ট আছো, তারা কিভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কামস মেন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে এবং কারা কারা এলিজিবল সেটাও আমরা দেখব, এবং প্রপার রিজন আমাদের কি শো করতে হবে, কি লিখতে হবে, অ্যান্ড অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে। তো সম্পূর্ণ বিষয়টা একদম নিখুঁতভাবে আমরা দেখব যাতে তোমরা 100% স্কলারশিপটা পাও। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। যারা ড্রপ আউট স্টুডেন্ট আছে তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো এত কিছু তোমাদের জন্য করছি, একটা সাবস্ক্রাইব তো করতেই পারো, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। সো আমাদের কাছে টোটাল 6 রকমের ড্রপ আউট স্টুডেন্ট আছে। তো ফার্স্ট হলো যারা 2019-এ পাস আউট হয়েছিলে অ্যান্ড 2019-এ অ্যাডমিশন নিয়েছিলে অ্যান্ড 2019-এ এসবিএমসিএম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে, বাট তোমাদের এসবিএমসিএম স্কলারশিপের অ্যাপ্লিকেশনটা তোমাদের HY মানে হেড অফ ইনস্টিটিউট থেকে, মানে কলেজ থেকে বা স্কুল থেকে ফরওয়ার্ড করা হয়নি ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনে বা বিকাশ ভবনে। ওকে, সো তারা এলিজিবল, তারা এইবার 2021-এ অ্যাপ্লাই করতে পারে। ওকে, দেন যারা 2019-এ পাস আউট হয়েছিলে অ্যান্ড 2019-এ অ্যাডমিশন নিয়েছিলে বাট এসবিএমসিএম অ্যাপ্লাই করোনি, তখন হয়তো তোমাদের কাছে 75-এর নিচের নাম্বার ছিল বা তোমরা জানতে না এসবিএমসিএম স্কলারশিপ বলে কিছু আছে, তখন তোমরা অ্যাপ্লাই করোনি। এখন যেহেতু 60%-এর ক্রাইটেরিয়া করে দিয়েছে তো সবাই অ্যাপ্লাই করতে পারে। তখন তো 60% ছিল না, তখন 75 ছিল, তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তো সেই ক্ষেত্রে তোমরা এলিজিবল নয়, ঠিক আছে? দেন থার্ড, তো যারা 2020-তে পাস আউট হয়েছিলে অ্যান্ড 2020-তে অ্যাডমিশন নিয়েছিলে অ্যান্ড এসবিএমসিএম স্কলারশিপও অ্যাপ্লাই করেছিলে 2020-তে, বাট তোমাদেরও অ্যাপ্লিকেশন তোমাদের কলেজ থেকে বা স্কুল থেকে ফরওয়ার্ড করা হয়নি HY দ্বারা, হেড অফ ইনস্টিটিউট দ্বারা তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড করা হয়নি বিকাশ ভবনে, তো তারা এইবার এলিজিবল, তারা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? ফোর্থ, যারা 2020-তে পাস আউট হয়েছিলে অ্যান্ড 2020-তে অ্যাডমিশন নিয়েছিলে বাট তখন তোমাদের কাছে 74, 73 বা 70% নাম্বার ছিল, সেই কারণে তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, বা তোমাদের কাছে 75-এর ওপরেও ছিল, তোমরা জানতে না যে এসবিএমসিএম স্কলারশিপ কী হয়, তো তোমরা সেক্ষেত্রে অ্যাপ্লাই করোনি, ঠিক আছে? তাহলে তোমরা এলিজিবল নয়, ঠিক আছে? দেন ফিফথ, তো 2020-তে পাস আউট হয়েছিলে তুমি, বাট 2020-তে তুমি অ্যাডমিশন নাওনি, 2021-এ অ্যাডমিশন নিয়েছো, ওকে, তাহলে তোমরা এলিজিবল। ওকে, মানে 2020-তে অ্যাডমিশন না নিয়ে তুমি 2021-এ নিয়েছো, 1 ইয়ার ড্রপ হচ্ছে, তাহলে তুমি এলিজিবল। দেন সিক্স, 2021-এ পাস আউট হয়ে 2021-এ অ্যাডমিশন নিয়েছো, তারা অলসো এলিজিবল। সো ওভারঅল যারা 2019 অ্যান্ড 2020-তে পাস আউট হয়ে 2019 অ্যান্ড 2020 সেম ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে অ্যান্ড এসবিএমসিএম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে বাট তোমাদের ইনস্টিটিউট থেকে সেটা ফরওয়ার্ড করা হয়নি, তারা মাত্র এলিজিবল। আর যারা 2019 অ্যান্ড 20-তে পাস আউট হয়েছিলে বাট সেইবার তোমরা অ্যাপ্লাই করতে পারোনি, তোমাদের কাছে নাম্বার কম ছিল বা জানতে না, তাহলে তোমরা এলিজিবল নয়। অনলি 2020-তে পাস আউট হলে পরে 2021-এ অ্যাডমিশন নিলে তাহলে তোমরা পাবে, ঠিক আছে? সো আই থিঙ্ক এই ব্যাপারটা সবার ক্লিয়ার। যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে তো কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। সো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, যেসব ড্রপ আউট স্টুডেন্ট এবার এলিজিবল তাদের জন্য বলছি। ওকে, তো তোমরা ভালো করে শোনো। তোমরা এখানে তোমাদের প্রপার রিজন দিয়ে প্রপার ডকুমেন্টস আপলোড করে, ঠিক আছে, যখন তোমরা অ্যাপ্লাই করে দেবে, অ্যাপ্লাই করার পরে তোমার ফার্স্ট স্টেটাস দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড, মানে ফাইনাল সাবমিট করে দিয়েছো। ওকে, সেকেন্ড স্টেটাস দেখাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড বাই HY, সেকেন্ড স্টেটাস এটা। থার্ড স্টেটাস তোমাদের দেখাবে অ্যাপ্লিকেশন রিজেক্টেড অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন ওয়েটিং ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, তো এই কথাটা তোমার লেখা থাকবে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, ইউর অ্যাপ্লিকেশন ওয়েটিং ফ্রম ডিপার্টমেন্ট। ওকে, তো এটার মানেটাকে তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে? তো সমস্ত ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা 2021-এ পাস আউট অ্যান্ড 2021-এ অ্যাডমিশন নিয়েছো, তাদের সমস্ত ফ্রেশ অ্যাপ্লিকেশনের টাকা আগে ছাড়বে, তাদের সমস্ত স্কলারশিপ আগে অ্যাপ্রুভ হবে, তারপরে তোমরা যারা ড্রপ আউট স্টুডেন্ট আছো তাদের অ্যাপ্লিকেশনগুলো ডিপার্টমেন্টে আবার যাবে, ঠিক আছে? দেন আবার তোমাদের অ্যাপ্লিকেশন অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যারা ফাইনাল এলিজিবল স্টুডেন্ট হবে, ধরে নাও 100 জন ড্রপ আউট স্টুডেন্ট আছে, সেখানে অনলি 50 স্টুডেন্টের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ভেরিফাইড হবে, কারণ তারা প্রপার রিজন শো করেছে, ঠিক আছে, উইথ ভ্যালিড ডকুমেন্টস।
এবং যারা যারা ভ্যালিড ডকুমেন্টস আপলোড করবে না তাদের রিজেক্ট হয়ে যাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বা স্কলারশিপ তারা পাবে না। সো 100 জন স্টুডেন্টের মধ্যে যে 50 জন ভ্যালিড ডকুমেন্টস আপলোড করবে তারাই একমাত্র এলিজিবল হবে এবং তাদের ফাইনাল স্টেটাস শো করবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্সড ইয়েট। যখনই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ কথাটা চলে আসবে বা অ্যাপ্লিকেশন স্যাংশন কথাটা চলে আসবে তখন তোমাদের পুরোপুরি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভড হয়ে যাবে। তো আমি এখানে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্ট ড্রপ আউটের জন্য অ্যাপ্লাই করছো তাদের এরকমটা নয় যে 100% তারা টাকা পাবে, ঠিক আছে। এখানে অনেক প্রবলেম হয়, কারণ অনেক স্টুডেন্ট ভ্যালিড ডকুমেন্টস প্রোভাইড করতে পারে না বলে তাদের রিজেক্ট হয়ে যায়। ওকে, সেই জন্য আজকে এই ভিডিওতে আমরা ভ্যালিড ডকুমেন্টস অ্যান্ড ভ্যালিড রিজন তোমাদেরকে বল, যাতে তোমরা সেই ডকুমেন্টস আপলোড করলে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায়, ঠিক আছে। দেন লাস্ট স্টেটাস শো করবে অ্যাপ্লিকেশন স্যাংশন, স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স। দেন তোমরা উইদিন 1 উইক বা 2 উইকের মধ্যে তোমাদের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো এটা ছিল প্রসেস। সো এবার আমরা দেখে নিই এখানে কি রিজন লিখতে হবে অ্যান্ড কী কী ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো সিম্পল তোমরা এখানে চলে আসবে, ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন এখানে দেখা শো করছে। সো তোমরা যারা 2019 পাস আউট ক্যান্ডিডেট অ্যান্ড 2019 অ্যাডমিশন নিয়েছিল 2019 সিলেক্ট করবে অ্যান্ড তোমাদেরকে এই যে ফার্স্ট যে ভ্যালিড রিজনটা আছে এটা সিলেক্ট করতে হবে, অ্যাপ্লাইড প্রিভিয়াস ইয়ার বাট অ্যাপ্লিকেশন ওয়াজ নট ফরওয়ার্ড বাই HY, মানে অ্যাপ্লিকেশন তো করেছিলাম বাট HY দ্বারা ফরওয়ার্ড করা হয়নি, ঠিক আছে। আদার্স দিলে কিন্তু চলবে না, আদার্স লিখলে এখানে আদার্স চলে আসবে কিন্তু এটা লিখলেও তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে। ওকে, কারণ এটা অনলি 2020 পাস আউট স্টুডেন্টের জন্য। তো তোমাদের এখানে কী করতে হবে, অ্যাপ্লাইড প্রিভিয়াস ইয়ার বাট অ্যাপ্লিকেশন ওয়াজ নট ফরওয়ার্ড বাই HY, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে প্রিভিয়াস যে তোমাদের অ্যাপ্লিকেন্ট আইডিটা আছে এখানে তোমাদের ওটা টাইপ করতে হবে, ঠিক আছে। দেন 2020, সো যারা 2020-তে পাস আউট হয়েছিলে অ্যান্ড 2020-তেই অ্যাডমিশন নিয়েছিলে অ্যান্ড 2020-তেই তোমরা SBMCM স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে বাট তোমাদের অ্যাপ্লিকেশনটি HY দ্বারা ফরওয়ার্ড করা হয়নি, তারা এখানে সিম্পল অ্যাপ্লাইড প্রিভিয়াস ইয়ার বাট অ্যাপ্লিকেশন ওয়াজ নট ফরওয়ার্ড বাই HY, মানে 2020-তে আমরা পাস আউট হয়েছিলাম, অ্যাডমিশনও নিয়েছিলাম অ্যান্ড SBMS-এর যদি অ্যাপ্লাই করেছিলাম বাট HY দ্বারা ফরওয়ার্ড করা হয়নি বলে আমরা এই অপশনটা দেবো। দেন তোমরা এখানে প্রিভিয়াস ইয়ারের আইডিটা, অ্যাপ্লিকেন্ট আইডিটা এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। এখন যারা 2020-তে পাস আউট হয়ে 2020-তে অ্যাডমিশন নেয়নি তারা নেক্সট ইয়ার 2021-এ মানে এই ইয়ারে অ্যাডমিশন নিয়েছে, মানে 2020 পাস আউট বাট অ্যাডমিশন নিয়েছে 2021-এ, তারা এখানে আদার্স সিলেক্ট করবে, ঠিক আছে। আদার্স সিলেক্ট করলে তোমাদের এখানে রিজনটা লিখতে হবে এবং যারা এখানে আদার্স সিলেক্ট করবে তাদের এখানে রিজনটা লিখতে হবে, তার সাথে ভ্যালিড ডকুমেন্টসটা আপলোড করতে হবে, ঠিক আছে। অ্যান্ড যারা এখানে অ্যাপ্লাইড প্রিভিয়াসলি এখানে ক্লিক করবে তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস আপলোড করতে হবে না। ওকে, যারা এখানে অনলি আদার্স লিখবে তাদেরকে এই ভ্যালিড ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তো এখানে এন্টার রিজন, তো এই রিজনটা আমরা কি লিখবো, ওকে, আদার রিজন ফর অ্যাপ্লাইং ফর SBMCM 2021-2022। ওকে, তো ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড এই তিনটেই হলো মোস্ট ওয়ার্কিং রিজন, ঠিক আছে। মানে এই তিনটে তোমরা ইউজ করতে পারো ডেফিনেটলি, আদার্স তোমরা ইউজ করতে পারো বাট এই তিনটে তোমাদের কাজে লাগবে অবশ্যই। ফার্স্ট হলো আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু আওয়ার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানে আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি, এটা হলো তার মানে। সেকেন্ড, আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু মাই মেডিকেল ইস্যু। ওকে, যদি তোমার কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বা কোনো রকম মেডিকেল ইস্যু হয়ে থাকে তার কারণে তুমি 2020-তে অ্যাডমিশনও নিতে পারোনি, ঠিক আছে, অ্যান্ড SBMCM জন্য অ্যাপ্লাই করতে পারোনি, তো সেক্ষেত্রে তোমাদের এখানে মেডিকেল প্রবলেমটা তোমরা দিতে পারো। থার্ড হলো কম্বাইন্ড, আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু মাই ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেডিকেলস প্রবলেম। ওকে, সেখানে তোমরা দুটোকে কম্বাইনে করতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা কীভাবে ওয়ার্ক করবে সেটা আমি তোমাদেরকে বলবো এবং কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। তো ফার্স্ট, যাদের অনলি ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, ঠিক আছে, তারা এটা লিখতে পারো আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু আওয়ার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এখানে তোমরা এখানে কপি করবে এটাকে, ঠিক আছে, বা তোমরা নিজের মতো করে লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এটা এখানে ফর এক্সাম্পল দেখাচ্ছি, দেন এখানে তোমরা পেস্ট করে দেবে, ঠিক আছে, এটা পেস্ট হয়ে গেল। সো এইভাবে তোমরা এখানে লিখবে। এটা ফার্স্ট হলো যে আমি আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য আমার স্টাডিজ কন্টিনিউ করতে পারিনি বলে আমি অ্যাডমিশনও নিতে পারিনি, অ্যাডমিশন না নেওয়ার কারণে আমি SBMCM স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারিনি, ঠিক আছে। দেন সেকেন্ড, আমার কিছু মেডিকেল ইস্যু হয়ে গেছিলো যার কারণে আমি অ্যাডমিশন নিতে পারিনি 2020-তে অ্যান্ড অ্যাডমিশন না নেওয়ার কারণে আমি SBMCM স্কলারশিপও অ্যাপ্লাই করতে পারিনি। থার্ড, আমার ফ্যামিলিতে কোনো মেডিকেল ইস্যু হয়ে গেছিলো বলে ফাইন্যান্সিয়াল প্রবলেম ক্রিয়েট হয়েছিল, আমার বাবার জব চলে গেছিলো, ঠিক আছে, করোনা সিচুয়েশনে, সেই কারণে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি বলে
আমি অ্যাপ্লাই করতে পারিনি এসবিএমসিএম এর জন্য। ঠিক আছে, সো তিনটের জন্য এই তিনটে রিজনের জন্য কী কী ভ্যালিড ডকুমেন্টস শো করতে হবে সেটা তোমাদেরকে বলছি। তো ফার্স্ট আমি দেখি যে আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু আওয়ার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এটা যদি আমরা দেখি তাহলে এসে সাপোর্টিং ডকুমেন্টস আমাদের কী কী দিতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট আমাদের সাপোর্টিং ডকুমেন্টস হলো এই যে একটা লেটার, এটা পুরোপুরি হ্যান্ড রিটেনে হবে, মানে হ্যান্ড রাইটিং হবে। ঠিক আছে, এটা আমি জাস্ট কম্পিউটারে টাইপ করে রেখেছি, বাট এটা পুরো হ্যান্ড রাইটিংয়ে হবে। সো একটা সিম্পল A4 সাইজ পেপার নেবে, A4 সাইজ পেপারে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, অ্যান্ড এই অ্যাপ্লিকেশন লেখাটা একদম মাস্ট। ঠিক আছে, কি লিখবে? টু দ্য ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং DTE অ্যান্ড T। সো এই যে কথাটা লেখা আছে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, এটা সবার চেঞ্জেস হবে। ঠিক আছে, এটা আমি কেন লিখেছি, কারণ এটা পলিটেকনিকে যারা অ্যাপ্লাই করবে, যারা 10 থেকে ভোকেশনাল থেকে HS থেকে পলিটেকনিক করছে তাদের জন্য এটা দেখতে পাচ্ছ, ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং। যদি তোমরা বিটেক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার লিখতে হবে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন DTE, অ্যান্ড তার নিচে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসটা তোমাদের এখানে লিখতে হবে। তোমরা যদি স্কুল এডুকেশন হয়ে থাকে তো ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন, তাহলে এই অ্যাড্রেসটা তোমাদের ওখানে লিখতে হবে। তো এখানে সমস্ত যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে কোন স্কিমে তোমরা অ্যাপ্লাই করছো সেটা তোমরা দেখে নেবে, স্কুল এডুকেশন বা পলিটেকনিকে বা তোমাদের জেনারেল ডিগ্রিতে না তোমাদের টেকনিক্যাল ডিগ্রিতে না মেডিকেল এডুকেশনে। তো যার যেটা যে ফিল্ডে অ্যাপ্লাই করবে সেইটাতেই তোমরা এখানে কিন্তু লিখতে হবে। তো ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট পলিটেকনিকে অ্যাডমিশন নিবে, সেও ড্রপ আউট স্টুডেন্ট, তো সে লিখবে ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অ্যান্ড তার নিচে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা এখানে সম্পূর্ণ লিখে দেবে। ঠিক আছে, লিখে দেওয়ার পরে সাবজেক্ট লিখবে অ্যাপ্লিকেশন রিগার্ডিং নট অ্যাপ্লাইং ফর SBMCM প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, এটা সাবজেক্ট তোমার মতো লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বা তুমি দেখো ভ্যালিড ডকুমেন্টস রিগার্ডিং নট অ্যাপ্লাইং ফর SBMCM প্রিভিয়াস ইয়ার, এটাও লিখতে পারো। ঠিক আছে, দেন এখানে রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাম, দেন এখানে তোমাদের পুরো ফার্স্ট ফিল্ডে তোমাদের নাম থেকে শুরু করে তোমাদের প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট ইনস্টিটিউট ডিটেলস তোমাদের লিখতে হয় পুরোটা। দেন এই সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস লেখার পরে আসল ব্যাপারটা এখানে লিখবে বড় করে ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেডিকেল ইস্যু। ঠিক আছে, তো যদি অনলি ফাইন্যান্সিয়াল ইস্যু থাকে তাহলে ফাইন্যান্সিয়াল ইস্যু তোমরা লিখতে পারো যে করোনা সিচুয়েশনে আমার বাবার বা ফাদারের জব চলে যাওয়ার ফলে ফাইন্যান্সিয়াল অনেক রকম প্রবলেম হয়েছিল, হওয়ার কারণে আমি আগে কন্টিনিউ করতে পারিনি আমার স্টাডিটা, সেই কারণে আমি অ্যাডমিশনও নিতে পারিনি, কারণ প্রচুরভাবে ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়েছিল, এত আমার বাবার স্বার্থ ছিল না যে এত টাকাতে অ্যাডমিশন করানো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, সেই জন্য আমি পড়াশোনা আগাতে পারিনি বলে আমি অ্যাপ্লাই করতে পারিনি। এটা হলো অনলি ফাইন্যান্সিয়াল ইস্যু। দেন যদি অনলি মেডিকেল ইস্যু হয় তাহলে লিখবে যে তোমার কি ব্যক্তিগত প্রবলেমটা হয়েছিল, মেডিকেল ইস্যু হয়েছিল, সেই জিনিসটা এখানে তুমি পুরো সম্পূর্ণভাবে লিখবে। লেখার পরে বলবে যে মেডিকেল ইস্যুর কারণে আমি অ্যাডমিশন নিতে অসমর্থ হয়েছিলাম বলে আমি SBMCতে অ্যাপ্লাই করতে পারিনি। ঠিক আছে, সো সব থেকে বেনিফিশিয়াল হয় ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেডিকেল ইস্যু একসাথে কম্বাইন করে লেখা। ঠিক আছে, তো এমনটা তুমি লিখতে পারো যে আমার ফ্যামিলিতে দিদা দাদু মামা জ্যাঠা বা বাবা বা মায়ের মেডিকেলস প্রবলেমের জন্য ফাইন্যান্সিয়ালি প্রচণ্ডভাবে উইক হয়ে পড়েছিলে, সেই কারণে তুমি তোমার পড়াশোনাটা এগাতে পারোনি বা চালাতে পারোনি আগে, সেই কারণে তুমি অ্যাডমিশন নাওনি অ্যান্ড SBMCতে অ্যাপ্লাই করতে পারোনি। ঠিক আছে, এটা সম্পূর্ণ কথা কিন্তু এখানে তোমার লিখতে হয় ভালোভাবে। লেখার পরে এখানে লিখতে পারো কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই রিকোয়েস্ট অ্যান্ড ডু এ ফেভার, I shall be very grateful to you, then thanking you. ওকে, দেন তোমার পার্সোনাল ডিটেলস এখানে শো করবে, 2 পাতা হলে কোনো প্রবলেম হবে না। দেন নিচে এখানে লেখা আছে সিগনেচার অফ এনি গভর্নমেন্ট অফিসার উইথ সিল। ওকে, সেখানে তোমাদের যে কোনো গভর্নমেন্ট অফিসার, মেডিকেল অফিসার হতে পারে, BDO SDO জয়েন্ট BDO বা যে কোনো গভর্নমেন্ট অফিসারের সাথে একটা সিগনেচার করে নেবে অ্যান্ড একটা সিল তোমরা অবশ্যই দিয়ে নেবে এই পুরো অ্যাপ্লিকেশন লেখার পরে। এই ফরম্যাটটা একটা শুধু এক্সাম্পল দেখানোর জন্য, এই ফরম্যাটটা কোনো কিছুই নয়, তোমাদের সম্পূর্ণ তোমাদের হাতে লিখতে হবে A4 সাইজ পেপারে, এই সমস্ত কিছু হাতে লিখতে হবে। ঠিক আছে, হাতে লেখার পরে তোমাদের যে কোনো গভর্নমেন্ট অথরিটিকে দিয়ে, গভর্নমেন্ট অফিসারকে দিয়ে সিগনেচার উইথ সিল, ঠিক আছে, করে এটাকে রেডি করতে হবে। ঠিক আছে, অ্যান্ড এই তিনটে রিজনের মধ্যে যে কোনো একটা রিজন তোমাদের চুজ করতে হবে, আর সেই রিজনের উপরে প্রপারভাবে তোমাদের লিখতে হবে। আশা করি এইটুকু বুদ্ধি তোমাদের মাথায় আছে। ঠিক আছে, তো করে নিতে পারবে। সো যদি তোমরা ফার্স্ট অপশনটা লেখো আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু আওয়ার ফ্যামিলি ফাইন্যান্সিয়াল প্রবলেম, তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা, উপরে যে অ্যাপ্লিকেশনটা লিখবে এই অ্যাপ্লিকেশনটা, তার সাথে সাথে তোমাদের একটা ইনকাম প্রুফ, তোমার বাবার হতে পারে বা তোমার হতে পারে, এই যে একটা ইনকাম প্রুফ, এই ইনকাম প্রুফটা বা স্যালারিড পার্সন হলে স্যালারি ইনকাম প্রুফ, বা জব চলে যাওয়ার ফলে জব চলে গিয়েছে তার একটা প্রুফ। ঠিক আছে, যে কোনো একটা ইনকাম প্রুফ তোমাদের এখানে শো করতে হবে। ঠিক আছে, অ্যাটাচ করতে হবে। সো এই কেসে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা অ্যান্ড এই ইনকাম প্রুফটা তোমাদের অ্যাটাচ করে সিঙ্গেল PDF করতে হবে, 2 পেজ হবে, এই একটা পেজ অ্যান্ড এই একটা পেজ, 2টো পেজ হবে, অ্যান্ড তোমাদের ওটাকে সাবমিট করতে হবে। যদি অনলি ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে তোমাদের ইনকাম প্রুফ দিতেই হবে, সেটা ইনকাম সার্টিফিকেট হতে পারে, বা তোমাদের স্যালারিড পার্সন হলে স্যালারিড পার্সন হলে কোনো সার্টিফিকেট হতে পারে, বা বাড়ির গার্জেনের জব চলে গেছে তার একটা প্রুফ থাকতে পারে। ঠিক আছে,
তো সেই প্রুফে একটা গভর্নমেন্ট অথরিটির সিগনেচার অবশ্যই লাগবে, যেহেতু এইখানে দেখবে ইনকাম সার্টিফিকেট, এখানে গভর্নমেন্ট অথরিটির সিগনেচার আছে। সো তোমরা যে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করবে সেই ইনকাম সার্টিফিকেটটা এখানেও তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের অ্যানুয়াল ইনকাম কম থাকে, দেখো এর অ্যানুয়াল ইনকাম আছে প্রায় 60,000, তো 60,000 হিসাবে তোমরা করতে পারো, ঠিক আছে। অ্যান্ড যদি কোনো স্টুডেন্টের প্যারেন্টস বা গার্জেন ডেথ হয়ে যায়, ঠিক আছে, তাহলে সে ডেথ সার্টিফিকেটটাও ওখানে শো করতে পারে অ্যান্ড সেখানে লিখতে পারে যে আমাদের বাড়ি প্যারেন্টস বা গার্জেন ডেথ হওয়ার কারণে সেখানে ফাইন্যান্সিয়াল ইস্যু হচ্ছিল প্রচণ্ডভাবে, তো সেই কারণে আমি অ্যাপ্লাই করতে পারিনি। তো সেটাও তুমি এখানে অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এবার আসি নেক্সট, যেটা বলা হয়েছে আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু মাই মেডিক্যালস প্রবলেম। ওকে, যদি মেডিকেল প্রবলেম থাকে তাহলে তোমাকে কী লিখতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের এই অ্যাপ্লিকেশনটা সবার ক্ষেত্রে লিখতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটারি এই অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। নিজে হাতে লিখবে, সব থেকে ফার্স্টে থাকবে এই অ্যাপ্লিকেশনটা। যদি মেডিকেল ইস্যু হয়ে থাকে তাহলে তোমাদের এরকম একটা মেডিকেল প্রেসক্রিপশন তোমাদের অবশ্যই থাকবে, বা যদি নাও থাকে তাহলে বানাতে হবে, ঠিক আছে। বানিয়ে সেখানে তোমাদের কি প্রবলেমটা হয়েছিল, কি প্রেসক্রিপশন আসে কিনা, তার সমস্ত ডকুমেন্টস সেখানে তোমাদের আপলোড করতে হবে, ঠিক আছে। সেটা হতে পারে তোমার বাড়ির কোনো ফ্যামিলির হতে পারে, মায়ের হতে পারে, বাবার হতে পারে, তো সেটা তোমাদের এখানে শো করতে হবে, ঠিক আছে। বা তোমার হলে তোমাকেও শো করতে হবে। শো করার পরে তার সাথে তুমি দেখতে পাবে এরকম প্রেসক্রিপশন থাকে, দুটো আমি ফরম্যাট নিয়ে রেখেছি, এরকম প্রেসক্রিপশন তোমরা অবশ্যই পাবে। দেন তোমরা একটা MBBS ডক্টরের প্রেসক্রিপশন ফরম্যাটটা নেবে এবং সেখানে এইভাবে দেখতে পাবে এটা একটা MBBS ডক্টরের প্রেসক্রিপশন ফরম্যাট, ওকে। তো এখানে তোমার লিখতে হবে যে আমার কী কী প্রবলেম হয়েছিল, আমাকে বেড রেস্ট নিতে হয়েছিল, সেই কারণে আমি উঠতে পারতাম না, বা সেই কারণে আমি এক্সামও দিতে পারিনি, আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। তো এইরকমটা তোমরা যে কোনো একটা জিনিস লিখতে পারো, ঠিক আছে। লিখে এখানে তোমাদের MBBS ডক্টরের একটা সিগনেচার অ্যান্ড সিল তোমাদের এখানে নিতে হবে, ঠিক আছে। যদি অনলি মেডিকেল ইস্যুটা লেখো তাহলে, ওকে, তাহলে তোমাদের কী কী করতে হচ্ছে, একটা এই ফরম্যাটটা, এটা অপশনাল আছে, এটা করতে পারো না করতে পারো। যদি তোমরা তোমাদের প্রপার প্রেসক্রিপশন বা কোনো রকম যদি প্রুফ থাকে এরকম কোনো, তাহলে এটা না দিলেও চলবে। তোমরা শুধু অনলি এটা অ্যান্ড এটা, এই দুটো জিনিস অ্যাটাচ করে সিঙ্গেল পিডিএফ করে আপলোড করতে পারো, ঠিক আছে। আর যদি তোমরা এটা বানাতে পারো, এই যে একটা ফরম্যাটটা এইরকমভাবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা করতে পারো। তো আমি এখানে বলে রাখি এগুলো সব কিছু এক্সাম্পল, এখানে প্রপার কিছু লেখা নেই, এটা সব কিছু এক্সাম্পল ভাই বলছি, ওকে। এগুলো ফলো একদম করতে চাইবে, নিজের ভাষা লিখতে হবে, ওকে। যে তোমরা অপশনটা এখান থেকে এই তিনটা অপশন সিলেক্ট করবে সেইভাবে তোমাদের এখানে লিখতে হবে, ওকে। তো এখানে বলে রাখি তোমরা যদি মেডিকেল ইস্যু অনলি দাও তাহলে তোমরা প্রেসক্রিপশন বা এরকম একটা ফরম্যাটে লিখে তো MBBS ডক্টরের সিগনেচার নিয়ে, আর তার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা লিখে জয়েন্ট ভিডিও বা কোনো গভর্নমেন্ট অফিসার সিগনেচার নিয়ে, ঠিক আছে, এই দুটো অ্যাটাচ করে, এই দুটো বা একটা তিনটেকে অ্যাটাচ করে সিঙ্গেল পিডিএফে করে তোমাদের আপলোড করতে হবে। এটা গেলো সেকেন্ড পার্ট, ঠিক আছে। থার্ড, আই কুড নট কন্টিনিউ মাই স্টাডিজ ডিউ টু ফাইন্যান্সিয়াল অ্যান্ড মেডিকেল প্রবলেমস। তো এটা সব থেকে বেনিফিশিয়াল, এটা অনেকের অ্যাপ্রুভ হয়েছে এটা যখন তারা দিয়েছে। তো এখানে একটু খাটতে হবে তোমাকে এটা করার জন্য। তো ফার্স্ট তোমাদের এই ফরম্যাটটা তো করতেই হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে লিখতে হবে যেটা তোমাদের বলেছিলাম যে মেডিকেল ইস্যুর কারণে বাড়িতে দিদা, মামা, জ্যাঠা, বাবা, মায়ের যার হয়ে থাকে না কেন, মেডিকেল ইস্যুর কারণে আমাদের ফাইন্যান্সিয়ালি প্রচণ্ডভাবে উইক হয়ে গেছিলো। অ্যান্ড ইনকেস আমার বাবার জবও চলে গেছিলো করোনা সিচুয়েশনে, সেই কারণে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি বলে আমি অ্যাডমিশন নিতে পারেনি অ্যান্ড SBMSতে অ্যাপ্লাই করতে পারেনি। তার সাপোর্টিং ডকুমেন্টস আমি নিচে অ্যাটাচ করলাম, এরকম কিছু লিখতে হবে। অ্যাটাচ করলাম, মেডিকেল ফরম্যাটে অ্যাটাচ করেছি, অ্যান্ড আমাদের ইয়ারলি ইনকাম কত সেটা আমরা অ্যাটাচ করেছি, কাইন্ডলি সেটা দেখে নেবেন, এরকম লিখতেও হবে, ঠিক আছে, লিখবে। দেন সেক্ষেত্রে তোমাদের এই ইনকাম সার্টিফিকেটটা, ঠিক আছে, অ্যাটাচ করতে হবে এবং তার সাথে একটা মেডিকেল ফরম্যাটে তোমাদের অ্যাটাচ করতে হবে। যে মেডিকেল ফরম্যাট নাও থাকে তাহলে তোমাদের একটা প্যাডে, এরকম প্যাড থাকবে, প্যাডে তোমাদের লিখতে হবে, প্রেসক্রিপশন প্যাড থাকে, ওই প্যাডে তোমরা লিখে MBBS ডক্টরের একটা সিগনেচার নিয়ে, ঠিক আছে, রেডি করতে হবে। তো ফাইনাল যেরকম তুমি দেখবে এরকম থাকবে, এটা প্রথমে অ্যাপ্লিকেশন থাকবে, দেন এখানে একটা প্যাড থাকবে যেখানে তুমি সব কিছু লিখবে। এখানে যেহেতু প্রেসক্রিপশন আছে বাট তোমরা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। অ্যান্ড লাস্টে থাকবে ইনকাম প্রুফ, ঠিক আছে। তো এরকম তিনটে তোমাদের PDF তৈরি করে নিতে হবে, ওকে। তো এর জায়গায় তোমরা এটাও লিখতে পারো, এটাও দিতে পারো, ওই প্রেসক্রিপশনের জায়গায় এই একটা প্যাডে তোমরা সমস্ত কিছু লিখে লেখার পরে এখানে ডক্টরের সিগনেচার নিয়ে দেন এখানে তোমাদের 3টে পেজ একসাথে করে সিঙ্গেল PDF করে নিয়ে আপলোড করতে হবে 400 KB'র মধ্যে, ঠিক আছে। এবার তোমাদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, সেইভাবে তোমরা পুরোটা কমপ্লিট করবে। অ্যান্ড অ্যাপ্লিকেশনটা অবশ্যই A4 সাইজ পেপারে হ্যান্ড রাইটিংয়ে লিখবে। অ্যান্ড এখানে তোমাদের গভর্নমেন্ট সিগনেচার দরকার, আর মেডিকেল ফরম্যাটে MBBS ডক্টরের সিগনেচার দরকার, ঠিক আছে। অ্যান্ড ইনকাম প্রুফে যে কোনো গভর্নমেন্ট অফিসারের সিগনেচার দরকার, ঠিক আছে। অ্যান্ড ইনকাম প্রুফটা তোমাদের ইনকাম সার্টিফিকেটটাও তোমরা দিতে পারো, কোনো প্রবলেম হবে না, ওকে। তো এটাই ছিল পুরো প্রসেস, আশা করি বোঝা গেছে। এরপরেও যদি না বোঝা যায় তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো বা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করো, সো আমি তোমাদের অবশ্যই হেল্প করবো, ওকে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন বাই, টেক কেয়ার।